আম্মু চিৎকার করে ওঠে, লাশ লাশ। সবাই এক মুহূর্তে চমকে ওঠে। আম্মু হাতের ইশারায় জায়গাটা দেখান, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। সবকিছুই ঠিক, পানি ছাড়া সেখানে কিছু নেই, কিন্তু আম্মু দেখছেন সেখানে একটা লাশ। সেটা তখনও পানির উপরে ভেসে আসছে। এই কিছুক্ষণ পরে আর লাশটা নেই, সব আবার আগের মতোই স্বাভাবিক। এর কিছুদিন পরে আম্মু দাওয়াত খেয়ে সবার সাথে বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেদিনও অবারিত জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। বাড়ির প্রায় সবাই গল্প গুজব হাসি ঠাট্টায় বাড়ি ফিরছে। ঠিক সেই সময়ে আবারও আম্মুর চোখ পড়ল তাদের থেকে একটু দূরে একটা ফসলের জমিতে। এবার ভয়টা যেন আরো বেশি জোরালো। একটা কাঠের খাটিয়ার ওপরে কাফন করা লাশ। মৃদু বাতাসে যেন খাটিয়ার ভেতর থাকা লাশের কাফনের কাপড়টা নড়ে উঠছে বারবার। আম্মু এবার আর কাউকে কিছু না বলে রাস্তার দিকে তাকিয়ে ভয় ভয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু সেই জমিটা পার হয়ে চলে আসার পর দেখেন আবার সেই খাটিয়া আর লাশ সামনে একটা জমিতে। এবার আরো বেশি ভয় পেতে শুরু করলেন আম্মু। আম্মু তখন দাদির পাশেই হাঁটছিলেন। এবার তিনি সেই জমিটা আবার পার করে আসার পরে আম্মু খেয়াল করেন লাশ আর জমিতে নেই, এবার খাটিয়া সহ রাস্তার পাশে। আম্মু কি করবেন বুঝতে পারছেন না। তিনি চিৎকার করে বললেও কেউ বিশ্বাস করবে না। এত এত মানুষ চারপাশে, কেউ কিছু দেখতে পারছে না। শুধু আম্মু একাই যেন সবার মাঝে ভয়ে জড়সড় হয়ে আছে। কি অদ্ভুত একটা অবস্থা, এত মানুষ চারপাশে, তবুও ভয় কেমন যেন জেঁকে বসেছে। চারপাশের মানুষ বুঝতেও পারছে না কি হচ্ছে সামনে। আম্মু ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছে সবার সাথে, আর একটু একটু করে এগিয়ে আসছে সেই লাশের জায়গাটা। আম্মু যখন সেই খাটিয়ার সোজাসুজি হলেন তখন সাহস করে তাকান লাশটির দিকে। তিনি দেখলেন কাঠের খাটিয়ার ওপরে কাফনে ঢাকা একটা লাশ, কিন্তু তার মুখটা বের করা, আর মুখের ওপরে অসংখ্য কাটা আঁচড়ের দাগ, আর সেগুলো দিয়ে চুঁইয়ে পড়া রক্ত। সাদা কাফনের কিছু জায়গা লাল হয়ে আছে। খাটিয়ার নিচ থেকে মাটিতে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। আম্মু আর কিছু যেন ভাবতে চায় না। বাড়িতে চলে আসলেন আম্মু সেদিন। এর কিছুদিন পরে রাত তখন অনেক গভীর। আম্মু তখন ঘুমে আচ্ছন্ন। আব্বু ঘুমের কোলে ঢলে পড়বেন হয়তো। আব্বুর কানে ভেসে আসছে দূর থেকে একটা হুতুম প্যাঁচার ডাক। রাতে কি ভয়ঙ্কর সেই ডাক, শুনলেই যেন মনে হয় খুব খারাপ কিছু ঘটতে চলেছে বাইরের ঘন কালো অন্ধকারের মাঝে। এর মাঝেই পাশের বাড়ির আমার এক বড় আব্বু উঠেছেন। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে বাড়ির পেছনে বাথরুমের দিকে যাচ্ছেন। হঠাৎ তার চোখ গেল আমাদের ঘরের ওপরে থাকা পুরনো একটা আম গাছের দিকে। পাখির মতো বিশাল একটা কিছু উড়ে এসে পড়ল গাছের ডালে। বড় বাদুর ভেবে ব্যাপারটা পাত্তা দিলেন না তিনি। এরপরেই দেখলেন বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা এত বিশাল যে তিনি তার মাথাও দেখতে পাচ্ছেন না ঠিক করে। এই অবয়বের এক পাশে আম গাছের মগডালে, আরেক পা আমাদের চালের ওপরে। প্রচুর ভয়ে যেন জমে শক্ত হয়ে যান বড় আব্বু। মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছিল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেন তিনি ঘরের দিকে। এক দৌড়ে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে দরজা লাগিয়ে দেন তিনি। আম্মু ঘুমের মাঝেই মাথায় প্রচন্ড একটা ব্যথা নিয়ে জেগে ওঠেন। খেয়াল করেন কেউ একজন তার চুলের ওপরে পা দিয়ে পাড়া দিচ্ছে, আর এজন্য চুলের টান পড়ায় মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। অন্ধকারে আবছা রুমের বাহিরে থেকে আসা হালকা আলোতে আম্মু দেখতে পায় একটা বিশাল লম্বা কেউ পা দিয়ে আম্মুর চুলের ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না। আম্মু চিৎকার করতে চাচ্ছেন প্রাণপণে, কিন্তু কিছুতেই যেন গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এরপরে আম্মুর আর কিছু মনে নেই। চারপাশের নীরবতা ভেঙে ভেসে আসে আব্বুর চিৎকার। আমার দাদা আর বড় আব্বু উঠে আব্বুকে ডাকতে শুরু করেন, কিন্তু আব্বুর কোনো কথা নেই। দাদা আর বড় আব্বু আমাদের ঘরের সামনে দরজা এসে ধাক্কাতে শুরু করেন। আব্বু দরজা খুলে দেন। দেখেন আব্বু আম্মুকে শক্ত করে ধরে আছে, আর আম্মু ছাড়া পাবার জন্য ছটফট করছেন। দাদা এগিয়ে যেতেই আম্মু দাদার দিকে তাকিয়ে দাদার নাম ধরে বলে, আমি একে নিয়ে যাব, তোরা কেউ আটকাতে পারবি না আমাকে, ওকে তোরা ছেড়ে দে। বারবার এই কথা বলেই যাচ্ছে আম্মু। পরে দাদা একটা গ্লাসে কিছু পানি নিয়ে দোয়া পড়ে তা আম্মুর শরীরে ছিটিয়ে দিতেই আম্মু জ্ঞান হারিয়ে ফেলেন আর গভীর এক ঘুমে তলিয়ে যান। পরে দাদা সেদিনের কথাটা সবাইকে বলেন। এর পরের দিন বিকেল বেলা আম্মুর ওপরে এক জিনকে ডাকেন আমাদের পাশের গ্রামের এক মসজিদের ইমাম। মাটিতে একটা গোল দাগ দিয়ে আম্মুর ওপরে কিছু পানি ছিটিয়ে দিতেই হাজির হয় রাতের সেই জিন। তার কাছে থেকে জানা যায় সেই ছোটবেলা থেকেই আম্মুকে নাকি দেখে রাখে সে, আর সে আম্মুকে নিয়ে যেতে চায়।
এরপরে তার সাথে বেশ অনেক কথা হয়, সে কোনোভাবেই ছেড়ে যাবে না। পরে দাদা তাকে বলেন, আপনি যেহেতু বৌমার নানার রূপ ধরে এসেছেন, আপনি তার নানা হয়ে থাকেন, নাতির ক্ষতি করা বা কষ্ট দেওয়ার দরকার কি? তখন কিছুটা মানেন তিনি, আর কখনো সামনে আসবেন না বা ডিস্টার্ব করবেন না বলেও জানিয়ে দেন। আমাদের পরিবারের প্রায় সবাই ছিল সেখানে। আমাদের বাড়ির আঙিনায় একটা বিশাল পেয়ারা গাছ ছিল। সেই জিন চলে যাবার সময় আমার দাদি বলে, তুমি যে যাবা তার প্রমাণ কি? তখন তিনি বলেন, পেয়ারা গাছের নিচ থেকে সবাই সরে দাঁড়ান। সবাই সরে গেলে বড় একটা ডাল ভেঙে ফেলে দিয়ে চলে যায় সেই জিন। এরপরে আজ পর্যন্ত আম্মু আর কিছু দেখেননি বা আমাদেরও আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। ঘটনা শুনতে শুনতে আমি প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার জন্মের কয়েক বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা, যা আমি কখনোই জানতাম না। তবে আমার বর্ণনার সাথে আম্মুর ঘটনা মিলিয়ে সবাই মিলে যা বুঝলাম তা হলো, আমি যে ব্যাপারটা দেখেছি এটা আম্মুকে ছেড়ে যাওয়া সেই জিন। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো বছর পরে আমার সামনে এভাবে সে কেন আসলো? সে যাই হোক, বাড়ির সবার চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এই ব্যাপারটা। ফলে সন্ধ্যার পরে থেকে একা আমার বাড়ির বাইরে বের হওয়া বন্ধ হয়ে গেল। জীবনটা কেমন আটকে গেল একটা গোলক ধাঁধায়। এরপরে আমি একা একা বাড়ির বাইরে তেমন বের হতাম না সন্ধ্যার পরে। এভাবে প্রায় 15-20 দিন কেটে গেল। এমনি এক রাতে আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। আমার ফুপুর বাড়ি আমার নানির বাড়ির পাশেই। বাড়ির সবাই তখন বিয়ে বাড়িতে। আমি, আমার এক মামাতো ভাই ফুয়াদ আর খালাতো ভাই অনিক, এই তিনজন তখন নানির বাড়িতে। রাত প্রায় 9টার দিকে আমার খালাতো ভাই বলল, চল বাজার থেকে চা খেয়ে আসি। এত রাতে বাজারে চা পাওয়া যাবে না এই শীতে। গ্রামে এমনিতেই সবকিছু রাত 10টার আগেই বন্ধ হয়ে যায়। তার মাঝে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত। কিন্তু অনিক ভাই কোনো মতেই এটা মানতে নারাজ। যা কিছুই হয়ে যাক না কেন, তাকে যেতেই হবে বাজারে। কি আর করার, কোনো উপায় না পেয়ে তিনজন বের হয়ে পড়লাম। বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, শীতের তীব্রতা যে এত বেশি তা বলার নাই। এদিকে কুয়াশা জমে ফাঁকা জায়গা আর মাঠগুলো কেমন সাদা আবছা হয়ে গেছে। টর্চ লাইটের আলোতে রাস্তার পাশের গাছগুলো দেখা গেলেও মাঠের মাঝে সব যেন সাদা হয়ে গেছে। তিনজনে প্রায় মিনিট 15 হেঁটে বাজারে পৌঁছে গেলাম। বাজারে দুটো দোকান তার বন্ধের প্রস্তুতি নিচ্ছে, আর সব দোকান বন্ধ। 3 রাস্তার মাথায় দুটো কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে এক ভাঙা টিনের চালার নিচে। বাজারের এক পাশে একটা বড় দোকানের বারান্দায় সিকিউরিটি গার্ড মশারি ফেলে বিছানা পাচ্ছেন। আশাহত হয়ে আবার তিনজন মিলে বাড়ির দিকে হাঁটা দিলাম। ফুয়াদ আমাদের সবার ছোট ছিল। ও ছিল আমাদের মাঝে আমি আর অনেক ভাইয়ের দুই পাশে। এভাবে আমরা হেঁটে আসছি বাজার থেকে। অনেক গল্প হাসিতে পুরো রাস্তা মাতিয়ে আসছিলাম আমরা। পাকা রাস্তা থেকে এসে একটা মোড় মাটির রাস্তায় নেমে গেছে। মাটির রাস্তা দিয়ে নিচে নামতেই সামনে বিশাল একটা জঙ্গল পড়ে। এলাকা এটা আন্ধারে ভিটা বলে পরিচিত। এখানে এত বেশি বাঁশ আর অন্যান্য গাছ দিনের বেলাতেও বেশ অন্ধকার একটা ভাব থাকতো। আমরা যখন বাঁশ ঝাড়ের মাঝে ঢুকলাম, ঠান্ডাটা যেন আর এক দফা বেড়ে গেল। ঝিঝি পোকার চিৎকারে ভরে আছে চারপাশ। আমরা যখন ভিটাটা পার করে প্রায় 10 হাতের মতো এপাশে আসলাম, তখন ফুয়াদ আমাকে চমকে দিয়ে বলে উঠল, ভাইয়া, আমাদের পেছনে মনে হয় কেউ একজন আছে। সে বাজার থেকে আমাদের ফলো করছে। আমি বা অনেক ভাই কেউ ব্যাপারটা খেয়াল করিনি, কিন্তু ফুয়াদ নাকি বাজার থেকে দেখছে আমাদের একটু পিছনে। অন্য গ্রামের লোক হবে ভেবে সে আর পাত্তা দেয়নি ব্যাপারটা। কিন্তু যখন আমাদের সাথে একই রাস্তায় নেমে আসে, তার মানে পরিচিত কেউ হবে। ফুয়াদের কথা শুনেই অনেক ভাই পেছনে ফিরে লাইটের আলো ফেললেন। বাঁশঝাড়ের ঘন অন্ধকার আর কুয়াশার জন্য খুব স্পষ্ট বোঝা না গেলেও আমরা দেখলাম কালো চাদর দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা বের করা, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না এমন একটা লোক দাঁড়িয়ে। আর তার পাশেই আবছা দেখা গেল একটা কালো কুকুর। কুকুরের চোখ দুটোই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল হলুদ কালারের আগুনের মতো। আমি চিৎকার করে বললাম, কে আপনি? কোনো কথা নেই, তিনিও থেমে আছেন। আমরা তিনজন তখন ভাবলাম যে চোর নাকি। পরিচিত হলে তো থামবে না, এগিয়ে আসবে, কথা বলবে। আমি তার দিকে হাঁটা দিতেই তিনি বাঁশঝাড়ের মাঝে দিয়ে সামনের কবরস্থানের দিকে হাঁটা দিলেন। আমিও এগিয়ে যেতে থাকলাম তার দিকে। ফুয়াদ আর অনেক ভাইয়াকে বললাম সামনে ঘুরে আসতে। আমি পেছন দিয়ে বাঁশঝাড়ের মাঝে হাঁটার রাস্তায় দিলাম এক দৌড়। সামনেই কচুরিপানা ভর্তি একটা ডোবা আছে। আমি যে দাঁড়ালাম ডোবার পারে, অনেক ভাই আর ফুয়াদ ডোবার অপর পারে।
কিন্তু মানুষ আর কুকুর উধাও, এক নিমেষে যেন কুয়াশার মাঝে উবে গেছে। এখানে দিনে পার হয়ে যাওয়া কোনো রাস্তা নেই, ডোবার পার ছাড়া। বেশ অবাক হয়ে গেলাম। অনেক ভাই ভয়ে ভয়ে বলল রাস্তাটা খারাপ, অনেক কিছু শুনেছে এই জায়গা নিয়ে। আবার এভাবে একজন মানুষ আর কুকুর উধাও হয়ে তো যেতে পারে না, তাড়াতাড়ি চলো এখান থেকে। আর এক মুহূর্ত না, আমরা তিনজন চলে আসলাম। ঘটনার উত্তেজনায় আমরা সেই শীতেও যেন ঘামছিলাম তখন। বাড়িতে আসার পরে ব্যাপারটা চেপে গেলাম আমরা। এমনি আমার বাইরে বের হওয়া নিষেধ, তার মাঝে যদি আবার এই ঘটনা শোনে তো আর বের হওয়া বন্ধ হয়ে যাবে কয়েক মাস। এরপর থেকে আর তেমন কোনো কিছুই দেখিনি আমি। তার কিছু মাস পরে আমি আমার এক ফুফাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে করে এক আত্মীয়র বাড়িতে যাই। আমাদের এলাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। রাতের খাওয়া শেষ করেছি আর চারিদিক অন্ধকার আরো জেগে বসেছে। পশ্চিম আকাশে কালো মেঘ ভেসে আসলো, দূর থেকে ভেসে আসতে লাগলো মেঘের গর্জন। চারিদিক একদম নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ গুমোট পরিবেশ কাটিয়ে ছুটে আসলো দমকা হাওয়া। আমরা ঘরের দরজা বন্ধ করে বসে আছি। চারিদিকে গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ। মনে হলো এক প্রকাণ্ড ঝড় শুরু হয়েছে বাইরে। প্রায় 40 মিনিট বাতাস আর বৃষ্টি চলে গেলে থেমে গেল।